সো হ্যালো এভরিওয়ান, আমি সৌভিক। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল বন্ধু টিউটোরিয়াল। বন্ধুরা, আজকে আপনাদের প্রত্যেকের জন্য একটা সারপ্রাইজ রয়েছে। কী সে সারপ্রাইজ অবশ্যই বলবো, তবে তার আগে একটি কথা বলে রাখি, আমরা বিগত কয়েকদিন যাবৎ WAP SI কনস্টেবল স্পেশাল একটি ব্যাচের আয়োজন করেছিলাম, যেখানে আমরা ইংলিশ সিলেবাস অনুযায়ী ন্যারেশন, প্রিপোজিশন, সাফিক্স, প্রিফিক্স, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনস, জেন্ডার চেঞ্জ, ভয়েস চেঞ্জ, ওকে, এই সকল বিষয়গুলো কমপ্লিট করে ফেলেছি। আপনারা যদি সেই সকল ভিডিও দেখতে চান, অবশ্যই আমাদের চ্যানেলে প্রবেশ করে সেই সকল ভিডিও দেখতে পারেন। আজকে যে সারপ্রাইজটা আপনাদের দেবো সেটি কি, সেটি অবশ্যই বলছি। আজকে আমাদের সারপ্রাইজটি হচ্ছে প্রোভার্বস একটি লেসন। আজকে আমরা প্রোভার্ব লেসনটি কমপ্লিট করব। 15টি প্রভাব যেগুলি আমাদের পরীক্ষায় আসার মতো, সেগুলো আলোচনা করব। ট্রিক্সের মাধ্যমে কীভাবে মনে রাখা যেতে পারে সেটা আলোচনা করব, এবং এটি বাক্যে কীভাবে গঠিত হয় সেটাও আলোচনা করব। খুব ইন্টারেস্টিং একটি বিষয়, খুবই মজাদার একটি বিষয়, খুব মজার সাথে পড়ব। ওকে, তো চলুন আজকে ভিডিওটি শুরু করি। তবে ভিডিওটি শুরু করার আগে আজকেও অনুরোধ করছি প্রতিদিনের মতো, যে আপনারা যারা প্রথমবার আমাদের চ্যানেলে প্রবেশ করছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং বন্ধুকে সাথে শেয়ার করে দেবেন ভিডিওটি। ঠিক আছে, তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে যে বিষয়টি অবশ্যই জানা দরকার, যে প্রভাব কি, তাই তো? প্রভাব হচ্ছে এক প্রকার বাক্য যেটি আমরা প্রায়শই আমাদের জীবনে ব্যবহার করে থাকি। ঠিক আছে, তো এটা আমি শর্টে বললাম, এবার বইয়ের ভাষায় বলি। তবে বইয়ের ভাষাটাই শেষ কথা নয়, আমি এরপরে আরও সহজে বোঝাবো। তারপর মজাদার সেই সকল উদাহরণ বাক্যগুলো আপনাদের সাথে শেয়ার করব, যেগুলি আপনাদের প্রত্যেকের কিন্তু জানা। খুবই খুবই কমন কিছু বাক্য, যেগুলি ইংলিশে কী হয় সেটা আছে জানার বিষয়। ওকে, তো পরীক্ষায় কিন্তু এরকম ধরনের প্রশ্ন আসে যেটি বলা হলো, এবার সেখান থেকে টিক মার্ক দিতে পারে যে কোনটি সঠিক। তো সেই সকল আলোচনাগুলো আজকে করব। তো প্রথমে বলে রাখি যে প্রবাদ এবং প্রবচনের মধ্যে পার্থক্যটা কী। আচ্ছা, বিষয়টি বলে দিই। প্রবাদ প্রবচন প্রতিটি ভাষার অমূল্য সম্পদ। ঠিক আছে, যে কোনো ভাষার ক্ষেত্রে প্রবাদ প্রবচন হচ্ছে একটি অমূল্য সম্পদ। বাঙালির হাজার বছরের সংস্কৃতি তথা সামগ্রিক জীবনাচরণে প্রবাদ প্রবচন সমৃদ্ধ একটি ধারা হিসেবে বিবেচিত। ওকে, তো এগুলো জাস্ট আপনাকে বলার জন্য, এগুলো মুখস্থ করা বা লেখার কোনো প্রয়োজন নেই। তো প্রবাদ প্রবচনের মাধ্যমে বাঙালির জীবন, ধর্ম, সংস্কৃতি, আচার, বিশ্বাস এবং রসবোধের পরিচয় পাওয়া যায়। ঠিক আছে, আচ্ছা, এইবার যে বিষয়টি, প্রবাদ এবং প্রবচন এই দুটো নিশ্চয়ই আলাদা, তা নাহলে কেন আলাদাভাবে বলছি, তাই না? তাহলে প্রবাদ এবং প্রবচন প্রায় একই অর্থে এবং পাশাপাশি ব্যবহৃত হলেও এর মধ্যে পার্থক্য বিদ্যমান। তো কী কী সেই পার্থক্য, সেই বিষয়গুলো আজকে আমরা একটু দেখে নিয়ে তবে গিয়ে সেই সকল মজাদার বাক্যগুলো আমরা দেখব। তো প্রথম যেটি বলা হচ্ছে প্রবাদ। প্রবাদ হচ্ছে মানব সমাজের দীর্ঘদিনের অভিজ্ঞতালব্ধ জীবন সত্যের স্মারক কোনো জনপ্রিয় বিদ্রুপাত্মক সংক্ষিপ্ত উক্তিকে প্রবাদ বলে। ঠিক আছে, মানে কোনো একটি অভিজ্ঞতালব্ধ কোনো একটা জীবন সত্যের একটা ঘটনা বা স্মারক, সেটিকে বিদ্রুপাত্মক অর্থাৎ বিদ্রুপভাবে যখন সংক্ষিপ্ত উক্তিতে প্রকাশ করা হয়, তখন সেটা হয় যায় প্রবাদ। যেমন চোর পালালে বুদ্ধি হয়, এই যে আমরা এই কথাটিতে প্রায়শই বলে থাকি না, আমরা প্রায়শই শুনে থাকবো যে চোর পালালে বুদ্ধি হয়। তো এই যে বাক্যটি, এটি হচ্ছে প্রবাদ বাক্য। ঠিক আছে, এবার আমাদের জানার বিষয় যে প্রবাদ তো হলো, প্রবচনটা কি? প্রবচনটা হচ্ছে প্রজ্ঞাবান। ঠিক আছে, প্রজ্ঞাবান এর অর্থ কি? মননশীল বা সৃজনশীল ব্যক্তির অভিজ্ঞতা প্রসূত ব্যক্তিগত সৃষ্টি। এটা হচ্ছে কোনো মানুষের নিজের সৃষ্টি করা কোনো বাক্য। আর আগেরটা অর্থাৎ প্রবাদ হচ্ছে বিভিন্ন একজন ব্যক্তি নয়, সেটা বিভিন্ন ব্যক্তির দ্বারা অভিজ্ঞতা লব্ধ একটি বাক্য। ঠিক আছে, তো এগুলো সাধারণত স্রষ্টার নামেই প্রচলিত হয়। যেমন খনার বচন, আমরা প্রায়শই জানবো কি খনার বচন। কোনো কোনো বাক্য এমন হয় যেগুলি খনার বচনের। ঠিক আছে, তো এই যে বাক্যগুলো যেগুলো কোনো ব্যক্তির নিজস্ব সৃষ্টি, সেটা হচ্ছে প্রবচন। তো কি বলছি তারপরে, কবি, সাহিত্যিক বা প্রজ্ঞাবান ব্যক্তিবর্গ এর উদ্ভাবক বা রচয়িতা। যেমন পিপীলিকার পাখা গজায় মরিবার তরে, আমরা এই কথাটি অনেকবার শুনেছি, পিপীলিকার পাখা গজায় মরিবার তরে। তো এই যে বাক্যটি, এটির রচয়িতাকে কবি কঙ্কনচণ্ডী। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে
আমি আরও সহজে বলে দিচ্ছি, প্রবাদ হচ্ছে কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে বা তাকে ব্যঙ্গবাত্মক দৃষ্টিতে যখন কোনো বাক্য গঠন করা হয়, ঠিক আছে, সেটি একটি ব্যক্তির দ্বারা গঠিত নয়, সেটি অনেকজন ব্যক্তি তৈরি করেছে। তো এই ধরনের বাক্য হচ্ছে প্রবাদ। আর প্রবচন হচ্ছে কোনো একজন ব্যক্তির দ্বারা সৃষ্ট কোনো বাক্য, ঠিক আছে, সেটাও হচ্ছে কোনো কি বলবো, অভিজ্ঞতা প্রসূতই একটি বাক্য। তো এই ধরনের বাক্য যেটি কোনো একজন কবি সৃষ্টি করেছেন, একজন কবি দ্বারা সৃষ্ট, সেটি হচ্ছে প্রবচন। তো এই গেল প্রবাদ এবং প্রবচনের মধ্যে পার্থক্য। এবার আমরা দেখে নেব যে প্রবাদ প্রবচন কীভাবে বাক্যে গঠিত হচ্ছে এবং পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসে এবং কিভাবে সেটি সলভ করা যেতে পারে ট্রিক্সের মাধ্যমে। তো চলুন দেখা যাক। দেখুন, আমরা এই কয়েকদিন আগে যখন প্রিভিয়াস ইয়ার্সের যে কোশ্চেনগুলো সেগুলো সলভ করছিলাম, 2016 সালের সম্ভবত একটি প্রশ্ন ছিল, সেই যে প্রশ্নটি সেটি কিন্তু ছিল প্রভাবের থেকে। তো অনেকে জিজ্ঞাসা করেছিলেন যে স্যার প্রভাবটা কী, তো সেই থেকে আমি ভেবেছিলাম যে প্রভাবটা আপনাদের শুরু করাবো। তো প্রভাবটা হচ্ছে প্রবাদ বাক্য, ঠিক আছে, প্রভাব থেকে মনে রাখবেন প্রবাদ, প্রভাব থেকে প্রবাদ। ওকে, সো আশা করছি কেউ ভুলবেন না যে প্রভাবটা কি। প্রভাব হচ্ছে কোনো একটা প্রবাদ বাক্য, যেমন বাংলায় আমরা কোনো প্রবাদ বাক্য বলে থাকি, যেমন চোর পালালে বুদ্ধি হয়, তারপরে অতি চালাকের গলায় দড়ি, ঠিক আছে, এই ধরনের বাক্যগুলো, এগুলো হচ্ছে সব প্রবাদ বাক্য। তো এগুলো যেমন বাংলায় ব্যবহৃত হচ্ছে তেমন কিন্তু ইংলিশেও ব্যবহৃত হয়। তো ইংলিশে কীভাবে ব্যবহৃত হচ্ছে সেটা হচ্ছে আমাদের দেখার বিষয়, ঠিক আছে। খুব ইন্টারেস্টিং একটি ক্লাস, প্লিজ কেউ স্কিপ করবেন না, আমি বারবার অনুরোধ করছি, অবশ্যই দেখবেন। এগুলো কিন্তু পরীক্ষায় আসে, শুধুমাত্র করানোর জন্যই কিন্তু করাচ্ছি না, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। প্রত্যেকটা পরীক্ষায়, ডাব্লিউপির প্রিলি বলুন বা মেন পরীক্ষায়, এই ধরনের প্রশ্ন কিন্তু একটা থেকে দুটো আসবেই, গ্যারেন্টি, ঠিক আছে। তো দেখে নিন যে প্রথমে কি রয়েছে আমাদের, যেটি মনে হচ্ছে যে এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে। প্রথম যে প্রশ্নটি, অতি চালাকির গলায় দড়ি। আমরা প্রায়শই বলে থাকি না যে অতি চালাকি করিস না, তাহলে তোরই ক্ষতিটা হবে। তাহলে অতি চালাকের গলায় দড়ি, একে আমরা ইংলিশে কি বলি, টু মাচ কানিং ওভার রিচেস ইটসেলফ, ঠিক আছে, টু মাচ কানিং ওভার রিচেস ইটসেলফ। এর অর্থ কি, অতি চালাকের গলায় দড়ি। যদি কেউ খুব বেশি চালাকি করতে চায়, খুব বেশি বুদ্ধিমান সাজতে চায়, তাহলে কিন্তু বিপদটা তারই হবে, ঠিক আছে। তাই খুব বেশি চালাকি নয়। তো এটাই হচ্ছে এর আক্ষরিক অর্থ। আমরা প্রায়শই এই কথাগুলো ব্যবহার করে থাকি, তাই আমি আশা করছি যে আপনারা প্রত্যেকেই জানেন বিষয়টি। কিন্তু আমাদের প্রশ্নে কীরকমভাবে দেবে, ধরুন পরীক্ষায় এই যে বাক্যটি, টু মাচ কানিং ওভার চিজ ইটসেলফ, তো ওভার রিচড ইটসেলফ, তো এই যে বাক্যটি আপনাকে 4টে অপশানে দেওয়া থাকবে, বলতে চুজ দ্য কারেক্ট প্রোভার্বস, ঠিক আছে। এবার হয়তো থাকলো টু মাচ কানিং, এবার ওভার রিচের জায়গায় হয়তো অন্য কিছু দেওয়া থাকলো, ঠিক আছে। এবার এইখানে বাকি যে তিনটে অপশান থাকবে, সেই তিনটে অপশান থেকে একটি অপশানের সঠিক উত্তরটি দেওয়া থাকবে। তো আপনার যদি এর যে আক্ষরিক যে শব্দটা বা আক্ষরিক যে বিষয়টি বসার কথা, সেটা যদি জানা না থাকে, তাহলে কিন্তু এটি কিন্তু আপনার পক্ষে একটু অসুবিধা হতে পারে। যেমন এখানে যদি টু মাচ কানিংয়ের অর্থ যদি আপনার না জানা থাকে, তাহলে কি বুঝবেন, আপনি তো বুঝতে পারবেন না। তাহলে টু মাচ এর অর্থ কি, অতি কোনো কিছু যেটি বেশি, ঠিক আছে, টু মাচ মানে খুব বেশি। আর কানিংয়ের অর্থ কি, কানিংয়ের অর্থ হচ্ছে চালাকি। তা টু মাচ কানিং এর অর্থ হচ্ছে কি, অতি চালাকি। আর ওভার রিচেস ইটসেলফ মানে কি, ওভার রিচ মানে কি, যখন সেটি বেশি হয়ে যায়, সেটা তখন তার গলাতেই এসে পড়ে। তো এইরকম একটা অর্থ বোঝাচ্ছে, যখন কোনো কিছু বেশি হয়ে যায়, কোনো চালাকি যখন বেশি হয়ে যায়, তখন সেটি তারই গলায় এসে পড়ে, ঠিক আছে। তো এইভাবে প্রশ্ন আসবে। প্রশ্ন কিন্তু আপনাকে দেবে যে চুজ দ্য কারেক্ট প্রোভার্ব। এবার 4টে অপশান থাকবে, 4টে অপশানে দেখালো টু মাচ ক্যানিং আছে, কোথাও থাকলে টু মাচ লার্নিং, কোথাও হয়তো থাকলে টু মাচ টার্নিং, এভাবে 4টে অপশান দেওয়া থাকবে। এবার আপনাকে চুজ করতে হবে যেটা কারেক্ট, যেটি একদম টু দ্য পয়েন্ট, ঠিক আছে। তো এটা ছিল আমাদের প্রথম। দ্বিতীয় প্রশ্নে আসছি। দ্বিতীয়টিও খুবই কমন একটি বাক্য, অতিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে। দেখুন, এই কথাটি আমরা প্রায়শই বলে থাকি, যখন কেউ খুব বেশি তার যে সীমাটি সেটি যখন লঙ্ঘন করে যায়, ঠিক আছে, অত্যাচারে যখন সীমাটা পেরিয়ে যায়, তখন আমরা কি বলি, অতিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে। তো একে আমরা ইংলিশে কি বলতে পারি, হাই উইন্ডস ব্লো অন হাই হিলস, ঠিক আছে, হাই উইন্ডস ব্লো অন হাই হিলস। এর অর্থ কি,
অতি বার বেরো না কো ঝড়ে পড়ে যাবে। ঠিক আছে, তো এই ধরনের বাক্যগুলো কিন্তু আমরা প্রায়শই ব্যবহার করে থাকি। এগুলো যেমন বাংলায় ব্যবহার করছি তেমনই কিন্তু ইংলিশেও ব্যবহার হয়। তো এই যে বিষয়গুলি এগুলি কিন্তু পরীক্ষায় আসে প্রত্যেকটা। দেখবেন ডাব্লিউপির কনস্টেবলের জন্য হয় প্রিলি পরীক্ষায়, মেন পরীক্ষায় দুটোতেই আসে, একটা অথবা দুটো করে আসবেই। আমি প্রিভিয়াস ইয়ার প্রায় দুটো বছর করেছি, 16 এবং 19-এর দুটোতেই ছিল কিন্তু। তাই আশা করছি 2021-এর যে পরীক্ষাটি সেখানেও কিন্তু থাকবে। তাই অবশ্যই প্রিপারেশান নিয়ে থাকবেন। আমি 15টা করাচ্ছি আজকে, আগামীকালও কিন্তু মোটামুটি 15টা মতো করাবো। তারপর সপ্তাহে প্রায় আপনাদেরকে অনেকগুলো একসাথে করে দেবো। ঠিক আছে, আমাদের তৃতীয় বাক্যটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কমন একটি বাক্য। কী সে বাক্য? অতি ভক্তি চোরের লক্ষণ। দেখুন এখানে যখন এই বাক্যগুলো বলছি বাংলায়, আমরা তো প্রত্যেকেই এই সকল বাক্যগুলো শুনেছি, তাই স্বরগত হয়ে আছি। কিন্তু যখন শুধুমাত্র ইংলিশে দেওয়া থাকবে পরীক্ষায়, সেখানে কিন্তু আপনি অনেকটাই প্রবলেম ফেস করতে পারেন। তাই অবশ্যই বারবার অনুরোধ করছি, এগুলো খাতায় নোট করে রাখবেন অথবা প্রিন্ট আউট করে রাখবেন, বা মোবাইলে রাখলে সেটা সবসময় কালচারে রাখবেন। সবসময় কিন্তু একবার করে রিভিশন দেবেন, তাহলে কিন্তু এগুলো কমন হয়ে যাবে। তো অতি ভক্তি চোরের লক্ষণ এর যে বাংলা অর্থ, ইংলিশ যে প্রভাব, সেটি কি? টু মাচ কাস্টাডি। ঠিক আছে, টু মাচ কাস্টাডি, টু মাচ ক্র্যাফট। তো এই ধরনের বাক্য যখনই আসবে পরীক্ষায়, আপনাকে শুধু চিন্তা করতে হবে টু দ্য পয়েন্ট। এমনটা নয় যে একই রকম রয়েছে দুটো, বাকি দুটো আলাদা। এবার যে দুটো রয়েছে তার মধ্যে দেখা হলো যেটি ভুল সেটি আপনি চুজ করলেন। তাই অবশ্যই ভালোভাবে পড়বেন এবং ভালোভাবে কিন্তু পরীক্ষায় ভালোভাবে দেখে তবে কিন্তু উত্তরটি দেবেন, নাহলে কিন্তু পড়াটাই বৃথা হয়ে যাবে। ঠিক আছে, তো যখনই প্রশ্ন আসবে অতি ভক্তি চোরের লক্ষণ, এটা তো দেওয়া থাকবে না, আপনার দেওয়া থাকবে কি? চুজ দ্য কারেক্ট প্রভার্ব। এবার বাকি যে চারটে যে অপশান থাকবে সেখান থেকে আপনাকে চুজ করতে হবে কোনটি সঠিক। তো এখানে কোথাও থাকবে টু মাচ কাস্টাডি, এবার এখানে থাকলে হয়তো অন্য কোনো একটি শব্দ থাকলো, বা টু মাচ ক্রাফটের জায়গায় ওখানে হয়তো অন্য কিছু শব্দ থাকলো। এইভাবে কিন্তু টোটাল 4টে অপশান থাকবে। এবার যেটি একদম টু দ্য পয়েন্ট সেটি কিন্তু আপনাকে চুজ করতে হবে। তো একটি পরীক্ষায় আমি বলি একটি গল্প। আমার একটা বন্ধু পরীক্ষা দিতে গেছিলো, সে জানে কি যে এর যে উত্তর সেটি এটিই হবে। আমি সাপোজ বলছি, এই যে টু মাচ কাস্টাডি, টু মাচ ক্রাফট, এই বাক্যটি দুটো বাক্য এমনভাবে দেওয়া রয়েছে, এবার সে বুঝতে পারছে না যে কোনটি সঠিক উত্তর। সে খেয়াল করেনি MUCH এই যে শব্দটি, এখানে একটি শেষে যে অক্ষরটি, ধরুন যে MACH, এই যে এখানে MUCH, এখানে MU এর বদলে MSCH দেওয়া ছিল। তো সে খেয়াল করেনি, যার ফলে সে যেটি ভুল সেটি চুজ করেছে। অথচ সে কিন্তু তার যে সঠিক যেটি সেটি কিন্তু জানে, কিন্তু সে তাড়াহুড়োর জন্য তার ভুলটি কিন্তু উত্তর দিয়ে ফেলেছে, যার জন্য সেখানে তার পয়েন্ট 1 পয়েন্ট, ওখানে তো আপনাদের 1/4 মাইনাস নেগেটিভ থাকে, তো তার সেখানে কিন্তু কিছুটা নেগেটিভ হয়েছিল। তো সে অনেকবার বলেছিল সেটি। যাই হোক, আপনারা এই ভুলটি করবেন না, অবশ্যই কিন্তু টু দ্য পয়েন্ট যেটি অ্যান্সার হবে সেটি কিন্তু চুজ করবেন। ঠিক আছে, সেখানে সময় একটু বেশি লাগলেও অসুবিধা নেই, কিন্তু ভুলটা নয়, যাতে ভুলটা না হয় এটা চেষ্টা করবেন। আচ্ছা, পরবর্তী যে প্রভাবটি রয়েছে সেখানে চলে আসছি। অতি লোভে তাঁতি নষ্ট। দেখুন প্রত্যেকটি কিন্তু খুবই কমন, আমরা কিন্তু বাক্যে প্রায় ব্যবহার করি। অতি লোভে তাঁতি নষ্ট, তো এটিকে আমরা কি বলতে পারি? গ্রাসপস অল লুজেস অল। ঠিক আছে, গ্রাসপস অল লুজ অল, এর অর্থ কি? অতি লোভে তাঁতি নষ্ট। তো গ্রাসপস অল লুজ অল। আরও একটি ভাবে আমরা বলতে পারি অল কভার্ট। ঠিক আছে, অল কভেট অল লস্ট, এর অর্থ কি? অতি লোভে তাঁতি নষ্ট। তো এই ধরনের বাক্য যখনই দেওয়া থাকবে আপনাকে চেষ্টা করতে হবে টু দ্য পয়েন্ট যেটি অ্যান্সার সেটি চুজ করার। ঠিক আছে, তো পরবর্তী বাক্যে আসি। অর্থই অনর্থের মূল। অর্থই অনর্থের মূল, এটিও কিন্তু প্রায়শই আমরা ব্যবহার করে থাকি। তো এর যে প্রভাব সেটি কি? প্রভাবটি হচ্ছে মানি ইজ দ্য রুট অফ অল এভিলস। ঠিক আছে, এভিলস এর অর্থ কি? যে জানেন প্লিজ কমেন্ট করে জানাবেন এভিলসের অর্থ কি। আচ্ছা, আমি বলে দিই, অর্থই অনর্থের মূল। তো এটা কি আমরা কি বলছি? প্রভাব যখন চেঞ্জ করব তখন কি বলবো? মানি ইজ দ্য রুট অফ অল এভিলস। এভিলস মানে কি? সমস্যা বা জঞ্জাল বা এরকম ধরনের। ঠিক আছে, যেটি মানুষের পক্ষে খুব একটা সুস্বাস্থ্যকর নয়। ঠিক আছে, তো এভিলসের অর্থ কি বলতে পারি আমরা?
যেটি মানুষের পক্ষে সুস্বাস্থ্যকর নয়। তো সেটি হচ্ছে অনর্থ, মানে হচ্ছে সেই অনর্থকেই বলছি আমরা এভিলস। ওকে, তো মানি ইজ দ্য রুট অফ অল এভিলস, এর অর্থ কি? অর্থই অনর্থের মূল। পরবর্তী প্রশ্নে আসছি, অতি আদরের সন্তান নষ্ট। আচ্ছা, এই যে বাক্যটি, এটি আপনারা শুনে থাকবেন। তো আমরা যখন দেখি যে কোনো ছেলে, যে যার বাবা মা হয়তো খুব বড় লোক, ঠিক আছে, এবার সেক্ষেত্রে কী হয়, তাদের যে সন্তান, তাদের প্রতি সেরকমভাবে দৃষ্টি দেন না। তারা হয়তো সময়ের চাপে বা ব্যস্ততার চাপের জন্য তাদের সন্তানের প্রতি সেভাবে মনোযোগ দিতে পারেন না। আর সন্তান হচ্ছে এমন যে প্রতিদিনই 1000 টাকা 2000 টাকা খরচ করে ফেলে, বাবা মাকে কৈফিয়ত দেওয়ার প্রয়োজনও মনে করে না। তো এই ক্ষেত্রে আমরা এই বাক্যটি ব্যবহার করতে পারি যে কি, অতি আদরের সন্তান নষ্ট। টু মাচ ইন্ডালজেন্স স্পয়েলস এ চাইল্ড। ওকে, তো পরবর্তী প্রশ্নে আসছি। আচ্ছা, বলা হচ্ছে অতীত শুধরানো যায় না। কারো কারো স্বভাব বা চরিত্র বা যাই হোক না কেন, তার যে অতীত, তার যে কীর্তিকলাপ সেটা কিন্তু সে শুধরায়নি, সে যা ছিল সেটাই আছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি কি, অতীত শুধরানো যায় না। ঠিক আছে, তো এক্ষেত্রে আমরা কি বলতে পারি, হোয়াট ইজ ডান ক্যানট বি আনডান। দেখুন কত সহজে এটা কিন্তু আমরা মনে রাখতে পারি। ডান মানে কি, যাওয়া, ঠিক আছে, কোনো কিছু যেটি করা, ডান, সে কাজটি করেছে, হি হ্যাভ ডান দিস দ্যাট ওয়ার্ক। ওকে, তো এক্ষেত্রে আমরা ডান বলতে পারি। তো যে কাজটি হয়ে গেছে, হোয়াট ইজ ডান, যে কাজটি হয়ে গেছে, ক্যানট বি আনডান, সে কাজটি আর শুধরানো যায় না। যে অতীত যে কাজটি সে করেছে, সে কাজটি তার দ্বারা শুধরানো যায় না। তো এক্ষেত্রে আমরা কি বলছি, হোয়াট ইজ ডান ক্যানট বি আনডান। ঠিক আছে, তো মনে থাকবে, তো এটি ট্রিকের মাধ্যমে মনে রাখতে পারেন। ডান মানে যে কাজটি হয়ে গেছে, তাহলে যে কাজটি হয়ে গেছে মানে অতীতকালের, তাহলে অতীত কি হচ্ছে, আনডান মানে সেটিকে ক্যানট বি আনডান মানে হচ্ছে কি, সেটিকে শুধরানো যায় না বা সেটিকে চেঞ্জ করানো যায় না। তো এই ক্ষেত্রে আমরা এইভাবে মনে রাখতে পারি। ওকে, পরবর্তী প্রভাবে আসছি, অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট। এটিও কিন্তু আমরা বাক্যে ব্যবহার করে থাকি। অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট, এক্ষেত্রে আমরা কি বলতে পারি, হোয়াট ইজ এভরিবডিজ বিজনেস ইজ নোবডিজ বিজনেস। হোয়াট ইজ এভরিবডিজ বিজনেস ইজ নোবডিজ বিজনেস, এর অর্থ কি, অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট। দেখুন এর যে আক্ষরিক অর্থটা, সেটা ধরলে কিন্তু আপনারা পারবেন না। দেখুন হোয়াট ইজ এভরিবডিজ বিজনেস মানে কি, এর যদি আক্ষরিক অর্থ ধরি, যেটি সকলের কাজ, সেটি কারোর কাজ নয়, এরকমটা কিন্তু অর্থ নয়। এর অর্থ কি, অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট। ঠিক আছে, তো আক্ষরিক অর্থটা হয় না। এক্ষেত্রে অর্থে কিছুটা চেঞ্জ কিন্তু হয়, প্রভাবের ক্ষেত্রে অর্থে কিছুটা চেঞ্জ হয়। তো বাক্যে যখন এটা দেওয়া থাকবে, আপনার হয়তো যদি অর্থটা জানা না থাকে, সেক্ষেত্রে আপনি কীভাবে উত্তরটি করতে পারেন, দেখুন, হোয়াট ইজ এভরিবডিজ বিজনেস, ঠিক আছে, যেটি প্রত্যেকের কাজ, প্রত্যেকের কর্তব্য, ইজ নোবডিজ বিজনেস, তার মানে কি, সেটি কেউ করতে চাইছে না। এক্ষেত্রে আমরা মনে রাখতে পারি কি, সন্ন্যাসীতে গাজন নষ্ট। ঠিক আছে, মানে এর অর্থ কী বলেছে, মানে কেউ মনোযোগ দিয়ে তার কাজটি করতে চাইছে না। ঠিক আছে, অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট মানে সবাই সন্ন্যাস গ্রহণ করে নিচ্ছে, মানে নিজের যে কর্তব্য সেখান থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে। তার ফলে কি হচ্ছে, তাদের যে ইষ্টটা, তাদের যেটা টার্গেট, ঠিক আছে, তাদের যেটি চাহিদা, সেটি পূর্ণ হচ্ছে না। তার জন্য বলছে কি, অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট। ওকে, তাহলে কী হবে, হোয়াট ইজ এভরিবডিজ বিজনেস ইজ নোবডিজ বিজনেস। আচ্ছা, পরবর্তী প্রশ্নে আসছি, অধ্যাবসায়ের ফলেই সাফল্য লাভ ঘটে। অধ্যাবসায়ের ফলেই সাফল্য লাভ ঘটে, তো এর যে প্রভাব সেটি কি, প্রিজার্ভেন্স বেজেট সাকসেস। ওকে, তাহলে এর অর্থটা কী দাঁড়ালো, এর অর্থ হচ্ছে অধ্যাবসায়ের ফলেই সাফল্য লাভ ঘটে। পরবর্তী প্রশ্নে আসছি, অর্ধসত্য মিথ্যা অপেক্ষা ভয়ঙ্কর। অর্ধসত্য মিথ্যা অপেক্ষা ভয়ঙ্কর, এর অর্থ কি, হাফ ট্রুথ। দেখুন এখানে কিন্তু এর দ্বারা আপনারা বুঝতেই পারবেন এর অর্থ কি, অর্ধসত্য, তাহলে অর্ধ বা অর্ধেক, এর ইংরেজি অর্থ কি, একে ইংরেজিতে বলি হাফ, তাহলে হাফ ট্রু অর্থাৎ কি, অর্ধসত্য ইজ মোর ফ্রাইটনিং দ্যান ফলসহুড। ঠিক আছে, হাফ ট্রুথ ইজ মোর ফ্রাইটিং দ্যান ফলসহুড, এর অর্থ কি, অর্ধসত্য মিথ্যা অপেক্ষা ভয়ঙ্কর।
ওকে, তাহলে ফ্রাইটিং এর অর্থ কী হবে? ফ্রাইটিং এর অর্থ হচ্ছে ভয়ঙ্কর। আর হাফ ট্রুথ এর অর্থ হচ্ছে কি অর্ধসত্য। আর অর্ধসত্যটা কী অপেক্ষা ভয়ঙ্কর? দেখুন, ইজ মোর ফ্রাইটিং দ্যান ফলসুড, মানে ফলসুড বা মিথ্যা অপেক্ষা ভয়ঙ্কর বা ফ্রাইটিং। ওকে, তো অর্ধসত্য মিথ্যা অপেক্ষা ভয়ঙ্কর এটি যখন আসবে তাহলে টু দ্য পয়েন্ট অ্যান্সারটি কী হবে? হাফ ট্রুথ ইজ মোর ফ্রাইটিং দ্যান ফলসুড। ওকে, পরবর্তী প্রভাবে আসছি। প্রভাবে অন্তরঙ্গ বন্ধুদ্বয়। দেখুন, যখন কোনো বন্ধু তারা যখন একদম আপন হয়ে যায়, খুব আপন, বেস্ট ফ্রেন্ডের থেকেও যদি আপন হয়, তখন আমরা বলতে পারি কি অন্তরঙ্গ বন্ধুত্ব বা বন্ধুদ্বয়। তারা দুজন বন্ধু যারা খুব অন্তরঙ্গ বা খুব ক্লোজ। ওকে, সেক্ষেত্রে আমরা বলতে পারি পেয়ার অফ ডেভোটেড ফ্রেন্ড। ঠিক আছে, পেয়ার অফ ডেভোটেড ফ্রেন্ড এর অর্থ কি অন্তরঙ্গ বন্ধু। পরবর্তী প্রভাবে আসছি, অন্ধের কী বা দিন আর কী বা রাত। দেখুন, এই বাক্যটিও কিন্তু প্রচুর ব্যবহৃত হয়। আমরা কিন্তু আমাদের যে প্রাত্যহিক জীবন সেখানে কিন্তু প্রতিদিন প্রায়শই ব্যবহার করে থাকি অন্ধের কী বা দিন কী বা রাত। অর্থাৎ কি, আমরা এটা আরও যদি একটু ডিটেলসে বলি, ধরুন কারোর কাছে কেউ ধরুন কিছু ভাবছে যে আজকে আমি এটা চাইছি, কিন্তু সে যখন সেটা পায় না তখন কি বলে, তার কাছে কী বা দিন কী বা রাত, মানে তার কাছে থাকা বা কি আর না থাকাই বা কি, সে থাকলেও বা কি না থাকলেও বা কি, তাই না? যখন কারোর মূল্য অন্যের কাছে যখন কমে যায় তখন কিন্তু এই ধরনের বাক্যগুলো তারা মানে উচ্চারণ করে বা তারা ব্যবহার করে। তাহলে অন্ধের কী বা দিন আর কী বা রাত বলতে গেলে কি বলতে পারি? ডে অ্যান্ড নাইট আর অ্যালাইক টু বি ব্লাইন্ড ম্যান। ডে অ্যান্ড নাইট আর অ্যালাইক টু বি অ্যালাইক টু এ ব্লাইন্ড ম্যান। তাহলে এটি বোঝার বা এটি চেনার উপায় কি? দেখুন, ডে অ্যান্ড নাইট মানে কি, দিন এবং রাত্রি। তাহলে দিন এবং রাত্রি আর অ্যালাইক মানে কি একই। ডে অ্যান্ড নাইট আর অ্যালাইক মানে দিন এবং রাত্রি একই টু এ ব্লাইন্ড ম্যান মানে একজন অন্ধ ব্যক্তির কাছে। তাহলে অন্ধের কী বা দিন আর কী বা রাত্রি, দেখুন এটা কিন্তু খুব সহজেই কিন্তু আমরা বুঝতে পারবো। তা এই বাক্যটি যদি পরীক্ষায় আসে, এখানে যদি ডে অ্যান্ড নাইট আর অ্যালাইক টু এ ব্লাইন্ড ম্যান, তাহলে তো বুঝতেই পারছেন এর অর্থটা কী হবে। তাহলে সঠিক উত্তরটি নিশ্চয়ই পারবেন। এটি খুবই সোজা, আশা করছি প্রত্যেকে পারবেন। আচ্ছা, চলে আসছি পরের প্রভাবে। বলা হচ্ছে অন্ধের দেশে কানা রাজা। যখন কোনো একটি কাজ করতে গিয়ে প্রত্যেকেই সে কাজটি অক্ষম হয় তখন কি বলে? অন্ধের দেশে কানা রাজা। মানে প্রত্যেকেই কিন্তু একই গোষ্ঠীর, একই সমগোত্রীয়, সে কেউই কিন্তু কাজটি পারবে না। এক্ষেত্রে আমরা এই যে বাক্যটি সেটি ব্যবহার করি কি, অন্ধের দেশে কানা রাজা। তো এই ক্ষেত্রে আমরা কীভাবে বলবো, এটি প্রভাবটি কীভাবে গঠিত হচ্ছে? এ ফিগার অ্যামাং সাইফার্স। ঠিক আছে, এ ফিগার অ্যামাং সাইফার্স। তো এক্ষেত্রে আমরা বলতে পারি এর অর্থ কি, অন্ধের দেশে কানা রাজা। তাহলে কি হবে? এ ফিগার অ্যামাং সাইফার্স। ওকে, তো পরীক্ষায় যখন বাক্যটি আসবে তখন কিন্তু এইভাবে করতে পারবেন। আচ্ছা, পরবর্তী যে প্রভাবটি সেখানে আসছি, অপরের বিষয়ে নাক গলিও না। অপরের বিষয়ে নাক গলিও না, এইটিও কিন্তু আমরা প্রায়শই শুনে থাকি যে পরের বিষয়ে বা পরের খবরে বা পরের যে ব্যক্তিগত বিষয় সেখানে নাক গলাবেন না। তো এক্ষেত্রে আমরা কি বলতে পারি? ডোন্ট পোক ইয়োর নোজ ইনটু দ্য অ্যাফেয়ার্স অফ আদার্স। ডোন্ট পোক ইয়োর ইনটু দ্য অ্যাফেয়ার্স অফ আদার্স। সরি, এখানে নোজ হবে, আমি এখানে এটা ভুল করে এটা নয়েজ লেখা আছে। নয়েজ মানে হচ্ছে কোনো আওয়াজ, কোনো কিছু ব্যতিরিক্ত যখন কোনো আওয়াজ হয় সেক্ষেত্রে আমরা নয়েজ ব্যবহার করি। আর নোজ মানে কি নাক, আমরা প্রত্যেকে জানি। তাহলে এখানে এটা ভুল আছে, আমি এটা চেঞ্জ করে আপনাদেরকে দেখাবো। তো ডোন্ট পোক ইউর নোজ ইনটু দ্য অ্যাফেয়ার অন আদার্স। তো এটা দেখেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এখানে এর যে অর্থটা সেটি কী, এটি কিন্তু খুব সহজেই বোঝা যেতে পারে। ওকে, তাহলে যদি বাক্যে আসে ডোন্ট পোক ইউর নোজ ইনটু দ্য অ্যাফেয়ার অফ আদার্স, এর অর্থ কী হবে? এর অর্থ হবে অপরের বিষয়ে নাক গলিও না। তাহলে এখানে যখন বাক্যটি দেওয়া থাকবে, এখানে দেখালো কোনো একটি শব্দ বা কোনো দুটো শব্দ আলাদা আলাদা করে মোট 4টি অপশন আপনাকে দেওয়া হলো। এবার বলা হলো চুজ দ্য কারেক্ট প্রভাব।
তাহলে কোনটি সঠিক হবে? অবশ্যই যেটি হবে ডোন্ট পোক ইওর নোজ ইনটু দ্য অ্যাফেয়ার্স অফ আদার্স, সেটি হবে সঠিক উত্তর। ঠিক আছে, তো এইভাবে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবেই। ঠিক আছে, এটা ধরে রাখবেন, প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু প্রভাবস থেকে পরীক্ষায় প্রশ্ন আসেই, বিশেষ করে ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষায় ইংলিশ থেকে আসবেই, দেখে নেবেন। ওকে, তো পরবর্তী যে প্রভাবটি রয়েছে সেখানে আসছি। পরবর্তী যে প্রভাবটি সেটিও কিন্তু ভীষণভাবে আমাদের ব্যক্তিগত জীবনে কাজে দেয়। অবস্থা বুঝে ব্যবস্থা করা বা অবস্থা বুঝে ব্যবস্থা গ্রহণ করো। ওকে, তো এক্ষেত্রে আমরা কী বলতে পারি? কাট ইয়োর কোট অ্যাকর্ডিং টু ইয়োর ক্লথ। দেখুন, এটির যে অর্থটা সেটি কিন্তু পুরোপুরি আলাদা অর্থ। এই অর্থটা কি? তোমার যে কোট আছে, ঠিক আছে, তোমার যে জামাটি আছে সেটি কাটো কী হিসাবে? অ্যাকর্ডিং টু ইয়োর ক্লথ। তোমার যেখানে জামাটা ছেঁড়া রয়েছে সেইটা হিসেব মতো করে তোমার কোটটা কাটো, এটা বলতে যাচ্ছে। কিন্তু এর যে বাংলা অর্থ সেটি কিন্তু পুরোপুরি আলাদা। দেখুন, এর অর্থ কি? অবস্থা বুঝে ব্যবস্থা গ্রহণ করা। তাহলে যখন এটি আমরা বলছি, এটির প্রভাব কি হচ্ছে? কাট ইয়োর কোট অ্যাকর্ডিং টু ইয়োর ক্লথ। তাহলে দেখুন, সামঞ্জস্যপূর্ণ কিন্তু পুরোপুরি একই নয়, এটা মনে রাখবেন। অর্থ কিন্তু সম্পূর্ণভাবে একই হয় না, সামঞ্জস্যপূর্ণ হতে পারে, কিছুটা মিল থাকতে পারে, কিন্তু পুরোপুরি কখনোই একই রকম হতে পারে না। ওকে, তো যখনই দেখবেন যে কাট ইয়োর কোট অ্যাকর্ডিং টু ইয়োর ক্লথ, তাহলে এর অর্থ কী হবে? অবস্থা বুঝে ব্যবস্থা গ্রহণ করা বা অবস্থা বুঝে ব্যবস্থা করা। ওকে, তো এই ছিল টোটাল 15টি প্রভাবস। আমি চেষ্টা করলাম আমার তরফ থেকে যতটা সহজে সম্ভব আপনাদের বোঝানোর। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো দেখা হচ্ছে আগামীকালও চেষ্টা করো কোনো প্রভাবগুলো যেগুলো পরীক্ষায় খুব আসার সম্ভাবনা রয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করার। তো ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে জানাই অনেক 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 ধন্যবাদ। নমস্কার।